শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি জেবা আক্তার দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি রসায়ন ক্লাসটি করার জন্য। চটজলদি খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি রসায়নের একটি সৃজনশীল প্রশ্ন, তাও আবার 11 অধ্যায়, যেটাকে দেখলেই আমাদের শিক্ষার্থীদের মনে এটা ভীতি কাজ করে। আশা করি এই প্রশ্নটি দেখার পর আর এটি সলভ করার পর অনেকটাই ভীতি কমে যাবে। প্রশ্নটি আমরা একটু পড়ে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছকটি লক্ষ্য করো ও প্রশ্নের উত্তর দাও। এখানে একটি ছক দেওয়া আছে, এই ছকে কিছু তথ্য দেওয়া আছে যার আলোকে তুমি প্রশ্নের অ্যান্সার দিবে। এখানে আছে পলিমার, মনোমার। পলিমার হিসাবে আমি লিখেছি এ বি, আর মনোমার এখানে দেওয়া আছে 1 2 3 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন যৌগ যার নাম হচ্ছে প্রোপিন। আর বি যৌগ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে হেক্সা ডাই কার্বক্সিলিক অ্যাসিড, আর এখানে হচ্ছে হেক্সা ডাই অ্যামিন। আবারও বলছি, এটার নাম 6 1 2, এখানে 4টা আছে আর এখানে 2টা, এই জন্য হচ্ছে 6। আর 2টা কার্বক্সিলিক মূলক থাকার কারণে এটাকে ডাই কার্বক্সিলিক মূলক বলা হবে অ্যাসিড। হেক্সা ডাই কার্বক্সিলিক যৌগ অ্যাসিড, আর এটা হচ্ছে হেক্সা ডাই অ্যামিন, আমরা যেটাকে অ্যাডিপিক অ্যাসিড বলে থাকি, হেক্সা অ্যামিন ডাই অ্যামিন। এই হচ্ছে আমাদের উদ্দীপক। প্রশ্নে আছে ক, অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলে? খ, পলিথিন দ্রুত পলিমার কেন? গ, এ পলিমারের মনোমার। এ পলিমারের মনোমার তুমি কিভাবে শনাক্ত করবে? বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। ঘ, এ ও বি পলিমার কি একই পদ্ধতিতে প্রস্তুত করা যায়? অর্থাৎ এ আর বি দুইটাই পলিমার যৌগ আমরা প্রস্তুত করব, দুইটাইকে একই পদ্ধতিতে হবে কিনা প্রয়োজনীয় বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। তাহলে ক নম্বর প্রশ্ন, অ্যালিসাইক্লিক যৌগ কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে অ্যালিসাইক্লিক, অ্যালি মনে রাখবে, যখনই অ্যালি শব্দটা আসছে এবং সাইক্লিক, সাইক্লিক মানে হচ্ছে চক্রীয়, অর্থাৎ অ্যালিসাইক্লিক বলতে বোঝানো হচ্ছে যেই চক্রীয় যৌগের ভিতরে কেবলমাত্র শুধু কার্বন ও হাইড্রোজেন থাকবে, আর কেউ থাকছে না। তাহলে তুমি সংজ্ঞাটা কি লিখবে? লিখবে যেসব যৌগে গঠনের দিক থেকে সাইক্লিক বা বলয়াকার, কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফেটিক বা মুক্ত শিকল যৌগের মতো, তাদেরকে আমরা বলবো অ্যালিসাইক্লিক যৌগ। চলো উত্তরটি আমি লিখে নিই বোর্ডে। ক নম্বর প্রশ্ন, যেসব জৈব যৌগ গঠনের দিক থেকে বলয়াকার বা চাকরিক, সাইক্লিক, কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফেটিক বা মুক্ত শিকল যৌগের মতো, তাদেরকে অ্যালিসাইক্লিক যৌগ বলে। যেসব জৈব যৌগ গঠনের দিক থেকে বলয়াকার বা সাইক্লিক,
কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফেটিক বা মুক্ত শিকল যৌগের মতো তাদেরকে আমরা অ্যালিসাইক্লিক যৌগ বলবো। মূলত এখানে যে যৌগটি থাকবে সেখানে কেবলমাত্র কি থাকবে, কার্বন আর হাইড্রোজেন যৌগ থাকবে, অন্য কেউ থাকবে না। এজন্য মুক্ত শিকল বলা হয়েছে, অ্যালিফেটিক মুক্ত শিকল, অ্যারোমেটিক না, অ্যালিফেটিক মুক্ত শিকলের মতো তাদেরকে আমরা বলছি অ্যালিসাইক্লিক যৌগ। আশা করি তোমরা লিখে ফেলতে পেরেছ। এরপর আমরা খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নটা প্রিয় শিক্ষার্থীরা ছিল পলিথিনকে জুতো পলিমার কেন? পলিথিন জুতো পলিমার কেন? তাহলে আমাদেরকে আগে একটু পলিমারের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা একটু জেনে নিব, তাহলে আমাদের সহজ হবে প্রশ্নের উত্তরটি লিখতে। লেখা শেষ হয়েছে আশা করি। আমাদের খ নম্বর প্রশ্নটি ছিল কি, পলিথিন জুতো পলিমার কেন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পলিমার বিক্রিয়ার ক্ষেত্রে দুই ধরনের পলিমার দেখা যায়, একটা হচ্ছে জুতো পলিমার আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। জুতো পলিমার যেখানে একই রকম মনোমার থাকে, মনোমার একটা, এবং এই একই রকম মনোমার পরস্পর যুক্ত হয়ে যখন পলিমার যৌগ গঠন করে তাকে আমরা বলি জুতো পলিমার। তাহলে আমরা লিখব একই কার্যকারী মূলক বিশিষ্ট বিক্রিয়কের অসংখ্য মনোমার যুক্ত হয়ে পলিমার যৌগ গঠন করলে সেই বিক্রিয়াকে আমরা বলি জুতো পলিমার বিক্রিয়া, আর যৌগটিকে বলি জুতো পলিমার। তাহলে আমরা লিখি এটার উত্তর, একই ধরনের কার্যকারী মূলক বিশিষ্ট অসংখ্য মনোমার, একই ধরনের কার্যকারী মূলক বিশিষ্ট মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে যে পলিমার যৌগ গঠন করে তাকে জুতো পলিমার বলে। পলিথিনের মনোমার হলো পলি, দ্যাট মিন্স অনেক, আর ইথিন এটা হচ্ছে তার মনোমার। তাহলে আমরা লিখব মনোমার হলো ইথিন, যার সংকেত CH2। এদের কার্যকরী মূলক হলো দ্বিবন্ধন। এখানে একটা মাত্র মনোমার থাকবে, যেই মনোমারটা হচ্ছে ইথিন। এই একই রকম মনোমার, একাধিক মনোমার নাই, একাধিক কার্যকারী মূলকও নাই, একটা মাত্র কার্যকারী মূলক যেটা হচ্ছে দ্বিবন্ধন। এবং এই দ্বিবন্ধনে থাকা যৌগটা কি যৌগ তৈরি করবে? আমার যখন পলিমার যৌগ গঠন করবে তখন সেই পলিমারকে আমরা বলবো জুতো পলিমার। তাহলে এইটুকু আশা করি লিখে ফেলেছ। তাহলে এই পর্যন্ত গেল, এখন আমরা বিক্রিয়াটা লিখব। ইথিনের n সংখ্যক যৌগ পরস্পরের সাথে
যুক্ত হয়ে পলিমার যৌগ গঠন করবে, যেখানে প্রভাবক হিসাবে ব্যবহার করা হবে। অনেক সময় বাতাসের অক্সিজেনও ব্যবহার করা হয়, আবার অনেক সময় তোমার টাইটানিয়াম ক্লোরাইডও ব্যবহার করা হয়, যেখানে প্রভাবক হিসাবে ব্যবহার করা হবে টাইটানিয়াম ক্লোরাইড এবং তাপমাত্রা থাকবে 200 ডিগ্রি সেলসিয়াস ও চাপ 1000 অ্যাটমসফিয়ার। বিক্রিয়া CH2, আমরা জানি মনোমারে আমরা এখানে একটা অ্যান ব্যবহার করি, এখানে থাকবে হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1000 অ্যাটমসফিয়ার চাপ, টাইটানিয়াম ক্লোরাইড। আমি কিন্তু বললাম এখানে অনেক সময় অক্সিজেনও ব্যবহার করা হয়ে থাকে। এরপর এটা পলিমার যৌগ হবে, পলিথিন, এটা হচ্ছে ইথিন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কিন্তু একটা মাত্র যৌগ এবং একটা মাত্র একই কার্যকারী মূলক বিশিষ্ট মনোমার ব্যবহৃত হয়েছে, কিন্তু আমাদের উদ্দীপকের দিকে তাকাও, বি যে পলিমারটি আছে এখানে দুইটা মনোমার ব্যবহৃত হয়েছে যাদের কার্যকারী মূলক ভিন্ন। এই ক্ষেত্রেই এগুলা ভিন্ন হবে, অর্থাৎ এটা জুতো পলিমার হলেও পরেরটা কিন্তু জুতো পলিমার না। এটা আমরা ইনশাল্লাহ ঘ নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করব। এটা আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলেছে এ পলিমারের মনোমার টিকে কিভাবে শনাক্ত করবে, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। শিক্ষার্থীগণ, এখানে আমাদেরকে বলছে এ পলিমারের মনোমার, তাহলে আমরা দেখছি এ পলিমারের মনোমার হচ্ছে এটি, আর এটিকে কি করতে বলেছে? শনাক্ত। আমরা জানি শনাক্তকরণ বললেই আমরা ধরেই নেই এটাকে কি বিক্রিয়া দ্বারা প্রমাণ করতে হবে, হয় হচ্ছে বেয়ার পরীক্ষা, না হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা। কারণ আমাদের পুরো 11 অধ্যায়ে কিন্তু শনাক্তকরণ একটাই আছে, সেটা কি দ্বিবন্ধনের পরীক্ষা। তাহলে যেখানে এই প্রশ্নটি করেছে সেহেতু আমাদের মাথায় চলে আসবে, আমরা উত্তরটাকে মনে মনে সাজিয়ে নিব যে এই বিক্রিয়াটা হবে মূলত ব্রোমিন পানি অথবা বেয়ার পরীক্ষা দিয়ে আমি তাদেরকে শনাক্ত করব। তাহলে লিখি আমরা উত্তর, উদ্দীপকে এ মনোমারের এ পলিমারের মনোমারটি হলো CH2 ডাবল বন্ড CH3, অর্থাৎ প্রোপিন, যা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি দ্বারা প্রমাণ করা যায়, শনাক্ত করা যায় ব্রোমিন পানি অথবা বেয়ার পরীক্ষা। যেহেতু এটা 3 মার্কসের, তোমরা চেষ্টা করবে দুটি বিক্রিয়ায় দেওয়া। আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সমূহ শনাক্তকরণের
দুটি পরীক্ষা রয়েছে। এক, ব্রোমিন পানি পরীক্ষা। দুই, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ম্যাঙ্গানেটের পরীক্ষা, যেটাকে আমরা বলে থাকি বেয়ার পরীক্ষা। তাহলে আমরা এই দুটি পরীক্ষার মাধ্যমে বিক্রিয়াটিকে শনাক্তকরণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুটি পরীক্ষার মাধ্যমে এখন যৌগটিকে শনাক্ত করব। খুব সহজেই হয়ে যাবে। এক নম্বর, ব্রোমিন পানি পরীক্ষা। এখানে দেখো আমরা লিখব প্রোপিন ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে, আমরা জানি ব্রোমিন পানির কালার হচ্ছে লালচে বাদামি। এই লালচে বাদামি বর্ণের রংটাকে সে কি করে দিবে? বিবর্ণ করে দিবে। ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে ব্রোমিন পানির লালচে বাদামি বর্ণকে বর্ণহীন করে, কারণ এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কেবলমাত্র অসম্পৃক্ত হাইড্রোকার্বন এ ধরনের বিক্রিয়া দেয়। তারপরে আমরা লিখব বিক্রিয়া ব্রোমিন পানির। প্রিয় শিক্ষার্থীরা, বিক্রিয়াটি লিখতে যে তোমাদের অনেকে হিমশিম খাও, আমি সহজে দেখিয়ে দিচ্ছি। এখানে তুমি পুরো বিক্রিয়াটা লিখবে, সুতরাং এখানে দ্বিবন্ধনটা দিবে না, না দিয়ে এখানে হাত দিবে, এখানে লিখবে বিআর আর এখানে লিখবে বিআর। এটা হচ্ছে ব্রোমিন প্রোপিন, আর এখানে দুইটা ব্রোমিন আসছে, এটার নাম হচ্ছে ডাই ব্রোমোপ্রোপিন। এটা হয়ে গেছে কালারটা, এটা হচ্ছে লালচে বাদামি, এটা হয়ে যাবে বর্ণহীন। তাহলে দেখো, প্রোপিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগ হওয়ার কারণেই সে কিন্তু এটা এই দ্বিবন্ধনটাকে ভেঙে সিঙ্গেল বন্ধনে রূপান্তর করতে পেরেছে এবং সেটা কি হয়েছে? বর্ণহীন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্রোমিন পানিটা দেখলাম, এরপরে আমরা লিখে নিব গ্লাইকলেরটা, অর্থাৎ যেটা হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রোপিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি অথবা লাল বর্ণকে বিনষ্ট করে
তাকে বিনষ্ট করে দেয়। অর্থাৎ যে বেগুনি বা লাল বর্ণ ছিল সেই কালারটাকে নষ্ট করে দেবে। তাহলে কি হয়ে যাবে? যৌগটি বর্ণহীন হয়। এতে প্রমাণিত হয় যে প্রোপিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া CH2 ডাবল বন্ড CH CH3, এটা হচ্ছে প্রোপিন। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমরা জানি এটা একটা জারণ বিক্রিয়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভেঙে শুধুমাত্র OH মূলক অর্থাৎ জারণের যে অক্সিজেন সেটা বিক্রিয়া করবে। বিক্রিয়া করে দেখো প্রথমে সিঙ্গেল বন্ধনগুলো লিখে দিবে, দিয়ে যেখানে যেখানে দ্বিবন্ধন ছিল এখানে OH দিবে। এটার নাম হচ্ছে, আমি যদি নামকরণ করি এখান থেকে 1 2 3, তাহলে আমি লিখবো 1 2 ডাই অল প্রোপেন। এইভাবে সে গ্লাইকল উৎপন্ন করে তার অসম্পৃক্ততা প্রমাণ দিবে। তাহলে আমরা এভাবেই প্রমাণ করতে পারবো এই দুটো বিক্রিয়ার মাধ্যমে যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি প্রমাণ করতে পারবো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি তোমরা এটা লিখতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই নামকরণটি না বুঝো তাহলে তোমরা এটা লিখলেও চলবে, প্রোপালিন গ্লাইকল। প্রোপালিন গ্লাইকল দেখা যাচ্ছে না ভিডিওতে, আমি উপরে লিখে দিচ্ছি। আগের নামকরণটা ছিল এরকম, আগে যেটা লিখেছিলাম সেটা ছিল 1 2 ডাই অল প্রোপেন। যদি আমরা এটা না বুঝি তাহলে আমরা লিখব প্রোপালিন গ্লাইকল। প্রোপেন আছে এই জন্য প্রোপালিন, কারণ একটা হাইড্রোজেন কম আছে আর দুইটা OH হওয়ার কারণে গ্লাইকল। যেমন আমরা লিখি ইথিলিন গ্লাইকল, সেরকম এটা হচ্ছে প্রোপালিন গ্লাইকল। বিউটেন থাকলে লিখতে বিউটালিন গ্লাইকল। এভাবে আর কি নামকরণগুলো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার চলে যাব ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘতে প্রশ্ন করা হয়েছে A ও B দুইটি পলিমার যৌগকে একই পদ্ধতিতে প্রস্তুত করা যাবে কিনা। প্রথম উত্তর হচ্ছে দুইটাকে একই রকমভাবে প্রস্তুত করা যাবে না, কারণ প্রথমটি হচ্ছে যৌগ পলিমার আর দ্বিতীয়টি হচ্ছে ঘনীভবন পলিমার। তাহলে আমরা প্রথমেই লিখি A ও B দুটি পলিমার হলো যথাক্রমে প্রোপিন থেকে হবে পলিপ্রোপিন এবং বি থেকে এই দুইটি মনোমার থেকে উৎপন্ন এটার নাম হচ্ছে নাইলন। এই দুটি পলিমার একই পদ্ধতিতে প্রস্তুত করা যাবে না, কারণ প্রথমটি হলো যৌগ পলিমার ও দ্বিতীয় যৌগটি হলো ঘনীভবন পলিমার। তাহলে প্রথমে পলিমার এ এর প্রস্তুতি। এখানে কি করবে, মনোমার হিসাবে তুমি নিবে হচ্ছে প্রোপিনকে। প্রোপিন যেহেতু একই ধরনের কার্যকারীমূলক বিশিষ্ট মনোমার, তাই এখানে মনোমারগুলো পরস্পর যুক্ত হয়ে
গঠিত হবে পলিপ্রোপিন যৌগ, যেখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হবে টাইটানিয়াম টেট্রাক্লোরাইড, ট্রাইক্লোরাইড। ওখানে ছিল টেট্রা, এখানে হবে ট্রাই, অর্থাৎ 3টা। আর তাপমাত্রা থাকবে 120 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হবে 140 অ্যাটমসফিয়ার চাপ। আমি বিক্রিয়াটি লিখে দিচ্ছি। and 120 ডিগ্রি সেলসিয়াস, 100 অ্যাটমসফিয়ার চাপ, টাইটানিয়াম ট্রাইক্লোরাইড, পলিমার। এটা হচ্ছে বিক্রিয়া। এখান থেকে আমরা বর্ণনায় কি লিখব? আমরা বর্ণনায় লিখব প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 অ্যাটমসফিয়ার চাপে টাইটানিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে প্রোপিন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে দ্রুত পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিপ্রোপিন প্রস্তুত করবে। বর্ণনা তোমাদের বইয়ে আছে, আমি পৃষ্ঠা নম্বরটা উল্লেখ করে দিচ্ছি। পৃষ্ঠা নাম্বার 282। এই যে এখানে বর্ণনা উল্লেখ করা আছে 282, যেটার বর্ণনা তোমাদের পেতে কষ্ট হতো সেই ক খ ঘ এর উত্তর আমি লিখে দিয়েছি। আর এটার বর্ণনা তোমরা কত পৃষ্ঠায় পাবে? 282। অবশ্য বর্ণনা বই দেখেও তোমাদের প্র্যাকটিস করতে হবে না, যদি তুমি বিক্রিয়াটি ভালো মতো দেখে থাকো। এখানে পলিপ্রোপিন যেটা মনোমার, এটা হচ্ছে প্রোপিন, আর এটা হচ্ছে পলিপ্রোপিন। পলিপ্রোপিন, এই যে প্রোপিন, এখানে দেখতেই পাচ্ছ 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাপ দেখতে পাচ্ছ 100 অ্যাটমসফিয়ার চাপ, প্রভাবক দেখতে পাচ্ছ টাইটানিয়াম ট্রাইক্লোরাইড, এই প্রভাবক আর এই তাপমাত্রার উপস্থিতিতে প্রোপিন দ্রুত পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করবে পলিপ্রোপিন। আমরা জানি পলিপ্রোপিন কী কাজে ব্যবহার করা হয়? দড়ি, পাইপ অথবা কার্পেট প্রভৃতি তৈরির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব পরেরটির প্রস্তুতিতে। এটা হচ্ছে বি পলিমার। দেখো বি পলিমারের মনোমার 2টা, এটা হচ্ছে জৈব অ্যাসিড আর এটা হচ্ছে অ্যামিন। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে 2 ধরনের কার্যকারী মূলক আছে, একটা কার্বক্সিলিক মূলক, একটা অ্যামিনি মূলক। বলা হচ্ছে একাধিক কার্যকারী মূলক বিশিষ্ট, একাধিক কার্যকারী মূলক বিশিষ্ট একাধিক মনোমার যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন হতে পারে পানি, যেমন হতে পারে কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি, যদি বের করে দেয় তাদের ভিতর থেকে এবং যৌগ গঠন করে, তাহলে তাকে আমরা বলি ঘনীভবন পলিমার বিক্রিয়া। তাহলে এখানে আমরা লিখি, একটু লিখে নেই, কারণ এটা একটু না লিখলে তোমাদের মনে থাকবে না। তাহলে এখানে আমরা লিখে নিব ঘনীভবন পলিমার যৌগে একাধিক কার্যকারী মূলক বিশিষ্ট যৌগ, যেমন যেমন জৈব অ্যাসিড, অ্যামিন অথবা অ্যালডিহাইড পরস্পরের সাথে পলিমারকরণ বিক্রিয়ায় যৌগ গঠনকালে ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন
পানি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি বিয়োজনের মাধ্যমে পলিমার যৌগ গঠন করে। এই কথাটুকু তোমরা আগে হেডিংয়ে লিখে নিবে, কারণ এটা না লিখলে তোমার পলিমারকরণ বিক্রিয়াটি ক্লিয়ার হচ্ছে না। এই জন্য তুমি লিখে নিবে। এখানে জৈব অ্যাসিড আছে, অ্যামিন আছে, এছাড়া অন্য কোনো বিক্রিয়ায় অ্যালডিহাইডও থাকতে পারে। ইনশাআল্লাহ তোমরা যখন ইন্টারে উঠে যাবে তখন বড় ক্লাসে তোমরা এরকম আরও বড় বড় বিক্রিয়া দেখতে পাবে। এখানে আমরা লেখা হয়ে গেছে আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিক্রিয়াটি লিখছি। এখানে এটার আরেকটা নাম আছে কিন্তু, অ্যাডিপিক অ্যাসিড। এখানে COOH, তোমাদের কাছে খটকা লাগতে পারে, চেঞ্জ করে দিচ্ছি যে ম্যাডাম আবার এটা কিভাবে লিখলো। ওভাবেও লেখা যায় 6COH, যেটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। ও NH2, যেটাকে আমরা বলছি ডাইহেক্সা মিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, টাইটানিয়াম অক্সাইড এর উপস্থিতিতে নাইলন 6:6 6 কেন? কারণ এখানেও কার্বন 6টা, এখানেও 6টা প্রস্তুত করে। তাহলে আমরা বিক্রিয়াতে লিখি HCH2COOH প্লাস এখানে দিবা H2N C2 6NH2 টাইটানিয়াম অক্সাইড। এটাকে লিখবা কনডেনশন বিক্রিয়া। এখানে নিচে লিখবা কি? কনডেনশন পলিমারাইজেশন। অফকোর্স এটা লিখে দিবা কনডেনশন পলিমারাইজেশন অথবা ঘনীভবন পলিমারকরণ। দ্যাটস। এখানে এখন প্রস্তুতিটা কিভাবে লিখবা? এই যে এইটুকু লিখে ফেলো আগে। লিখো ও CH2 C, এখানে একটা ও কমে যাবে, এইটুকু ও, এদিকে একটা হাত, আর এটার সাথে এসে যুক্ত হবে এখানকার একটা H, NH CH2 6NH, ওখানে হাত বের হয়ে যাবে N, এখানে N সংখ্যক পানি বের হবে। এই হচ্ছে আমাদের নাইলন 6:6। তাহলে আশা করি সৃজনশীলটি ভালো করে বুঝতে পেরেছ, খাতা কলম নিয়ে লিখেছ। আর সবচেয়ে বড় কথা, প্রস্তুতি নিতে থাকো। এটা শুধুমাত্র ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট নয়। যারা তোমরা SSC পরীক্ষার্থী আছো, তাদের শর্ট সিলেবাসে এই অধ্যায়টি আছে, তারাও এই ক্লাসটি দেখে উপকৃত হবে। ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।